প্রত্যেকে হেডিং করো লাইফ সায়েন্সের আজকের টপিক রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র, যার দ্বিতীয় ক্লাস আজকে নেব, কারণ আগের দিন আমি প্রথম ক্লাস স্টার্ট করে দিয়েছিলাম। প্রথম ক্লাসে আমি ফুসফুসের গঠন সহ ফুসফুসের যে কীভাবে কাজ করে তার কিন্তু প্রপার প্রক্রিয়া বলা হয়েছিল। আজকে শ্বসনতন্ত্রের একটু বাহ্যিক ব্যাপার স্যাপারগুলো, অর্থাৎ শ্বসনতন্ত্রের সঙ্গে জড়িত বায়ু, তার সঙ্গে বিভিন্ন রোগ ও বিভিন্ন বায়ুর পরিমাণ নিয়ে আলোচনা করব। ওকে, চলো প্রথমেই হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ, যে বায়ুর উপাদান। নোট ডাউন করো, বায়ুর উপাদান। ছোট্ট টপিক বাকি আছে এই চ্যাপ্টার থেকে, দেখে নাও। বায়ুর উপাদান। দেখো, আমরা যখন কোনো নিঃশ্বাস বা প্রশ্বাস ক্রিয়া মাধ্যমে কোনো কিছু শ্বসনতন্ত্রকে এগিয়ে নিয়ে যাই, তখন আমাদের শরীরে বায়ু প্রবেশ করে। আমরা জানি যে বায়ু যখন প্রবেশ করছে, সেই বায়ুর মধ্যে শুধুমাত্র যে অক্সিজেন থাকবে বা শুধুমাত্র যে কার্বন ডাইঅক্সাইড তা কিন্তু নয়, তাতে নাইট্রোজেনও বর্তমান থাকে। কোশ্চেন কিন্তু নাইট্রোজেন দিয়ে আসে, এটা আমরা অনেকেই অ্যাভয়েড করে যাই। ফার্স্ট নোট ডাউন করবে প্রশ্বাস বায়ু। ফার্স্ট নোট ডাউন করবে প্রশ্বাস বায়ু। ফার্স্ট নোট ডাউন করবে প্রশ্বাস বায়ু। এই প্রশ্বাস বায়ুতে, ভালো করে শোনো, এই প্রশ্বাস বায়ুতে তিনটে গ্যাসের পরিমাণ আমায় জানতে হয়। কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। কোন কোন? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। নোট ডাউন করে নাও। প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ 20.94%। মনে থাকবে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, নোট ডাউন করো, 0.04%। ওকে, হ্যাঁ কি না? তারপরে খুব গুরুত্বপূর্ণ যে নাইট্রোজেন। নাইট্রোজেন আমরা জানি যে যখন অক্সিজেন 20%, তখন প্রায় 79% নাইট্রোজেন থাকে, হ্যাঁ কি না? এই 3% মাথায় রাখতে হবে। কখন? নিঃশ্বাস বায়ুর ক্ষেত্রে। কোশ্চেন কিন্তু খুব আসছে, যখন মক টেস্ট নেবো তখন বুঝতে পারবে। এরকম কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় যে প্রশ্বাস বায়ুতে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের পরিমাণ। বোঝা গেছে? চলো নেক্সট নোট ডাউন করবে নিঃশ্বাস বায়ু। নেক্সট নোট ডাউন করবে নিঃশ্বাস বায়ু। নিঃশ্বাস বায়ু একইভাবে নোট ডাউন করো। নিঃশ্বাসে অক্সিজেনের পরিমাণ কত? নিঃশ্বাস বলতে আমরা কি, যেটা আমরা ত্যাগ করি, ত্যাগ যখন করি তখন অ্যাকচুয়ালি কী ত্যাগ করি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি হওয়া উচিত, অক্সিজেনের পরিমাণ কম হওয়া উচিত। দেখো, হঠাৎ করে অক্সিজেনের পরিমাণ 20% থেকে 16% হয়ে যাচ্ছে। আর একইভাবে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্ট 0.04 থেকে 4.0 হয়ে যাচ্ছে। অর্থাৎ 4% এটা বাড়ছে, এটা 4% কমছে। পরিমাণগুলো যেন মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ। তারপরে নাইট্রোজেন। নাইট্রোজেনের কত? নাইট্রোজেন লিখে নাও, একই রকম, খুব পরিবর্তন হয় না, 79.6%। বোঝা গেছে, হ্যাঁ কি না? তাহলে এই যে বললাম, এটা কি নিঃশ্বাস বায়ুতে। ভালো করে একটা লক্ষ্য করে দেখো, আমরা যে বায়ুর যে ব্যাপার, নিঃশ্বাস বায়ু বলতে যেটা আমরা ত্যাগ করছি, প্রশ্বাস বায়ু যেটা আমরা গ্রহণ করছি, এই নিঃশ্বাস আর প্রশ্বাস বাদ দিয়ে আর কি কোনো বায়ু থাকা পসিবল? বলতে পারবে আর কি কোনো বায়ু হতে পারে? দেখো, হতে পারে। কি বায়ু? দেখো, আমরা যে বায়ুটা অলরেডি আমাদের নিঃশ্বাসের পথে রয়ে যাচ্ছে, অর্থাৎ শ্বাসনালীর মধ্যে রয়ে যাচ্ছে, তাকে আমরা কি বলতে পারি? বায়ুথলীয় বায়ু। অ্যালভিউলাই থেকে আরম্ভ করে যেগুলো ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউলের মধ্যে যে পরিমাণ বায়ু অবশিষ্ট থেকে যায়, তাকে বলা হয় বায়ুথলীয় বায়ু। মনে থাকবে। এর অক্সিজেনের পরিমাণ কত? এর অক্সিজেনের পরিমাণ নোট ডাউন করো, 14.2%। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 5.5%। আর নাইট্রোজেনের পরিমাণ কত? নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 80.3%। এইটাও কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করে। আগে আসতো না খুব একটা, কিন্তু এখন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় শ্বসনতন্ত্রের বায়ুথলীয় বায়ুর পরিমাণ কিন্তু কোশ্চেন আসে। লিখেছে ঠিক করে। এই তিনটের পার্সেন্ট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। লেখা হয়েছে প্রত্যেকের? দেখো, ভালো করে প্রত্যেক টপিক পড়ে নাও, দেখবে রেডি হয়ে যাবে। আজকে এই চ্যাপ্টার আজকে ক্লাস নিলে কিন্তু শ্বসনতন্ত্র শেষ। নেক্সট দিন ফিজিক্যাল সায়েন্স এর আরেকটা ক্লাস স্টার্ট, মানে আরেকটা নতুন টপিক স্টার্ট করব। ওকে, চলো নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, যে আমাদের বায়ুর যে পরিমাণ, বায়ুর পরিমাণ বলতে আমাদের কোনো কিছু একটা যখন শ্বসন কার্য সম্পন্ন করি, শ্বসন কার্য সম্পন্নের মাধ্যমে কি হয়? বায়ু ক্রমাগত আমাদের শরীরে প্রবেশ করছে, শরীর থেকে বেরোচ্ছে।
এই যে কোন ক্ষেত্রে শ্বসনের নিঃশ্বাস ও প্রশ্বাস উভয় কাজের জন্য বা উভয় ক্রিয়ার জন্য যেরকম বায়ু বেরোচ্ছে কমছে এর কিছু পরিমাণ লক্ষ্য করা যায়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিমাণ হয়, এই পরিমাণ দিয়ে কোশ্চেন আসে, যাকে নোট ডাউন করো, যাকে বলা হয় ফুসফুসীয় বায়ু বিভাগ। দেখো এটা কিন্তু একটু জটিল, ভালো করে বুঝে নাও। বলেছে কে? ফুসফুসীয় বায়ু বিভাগ, কম্পার্টমেন্ট অফ এয়ার লাং এয়ার, ফুসফুসীয় বায়ু বিভাগ। দেখো ফার্স্ট 1 নম্বর নোট ডাউন করবে, প্রবাহী বায়ু পরিমাণ। 1 নম্বর নোট ডাউন করো, প্রবাহী বায়ু পরিমাণ, প্রবাহী বায়ু পরিমাণ, যাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় টাইডাল ভলিউম, বা শর্ট ফর্মে বলা হয় টিভি। টিভি, প্রবাহী বায়ু পরিমাণ বা টাইডাল ভলিউম বা টিভি। ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। কাকে বলে? স্বাভাবিক শ্বাসক্রিয়ার সময় প্রতিটি নিঃশ্বাস বা প্রতিটি প্রশ্বাসে যতটা পরিমাণ বায়ু গ্রহণ করা হয় বা ত্যাগ করা হয় তার পরিমাণটা কি বলা হয়? তার পরিমাণকে বলা হয় প্রবাহী বায়ু পরিমাণ। ওকে, তাহলে নোট ডাউন করে নাও। স্বাভাবিক বলতে নর্মাল, আমরা যে এই যে কথা বলছি, যে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, স্বাভাবিক শ্বাস গ্রহণে বা শ্বাসক্রিয়ায় লিখতে পারো, শ্বাসক্রিয়ায় যে পরিমাণ বায়ু গ্রহণ বা ত্যাগ করা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় টিভি বা টাইডাল ভলিউম। শুধুমাত্র এইটা যেমন ইম্পর্টেন্ট, এরপরে এটা কোশ্চেন আসে, প্রত্যেক মানুষের দেহে টাইডাল ভলিউম কর্তৃক গৃহীত বা বর্জিত বায়ুর পরিমাণ কত? নোট ডাউন করে নাও। এর পরিমাণ 500 মিলিলিটার। মনে থাকবে? হ্যাঁ কি না? তাহলে প্রবাহী বায়ু পরিমাণ বা টাইডাল ভলিউমের পরিমাণটা কত? 500 মিলিলিটার। দেখো যখন অনেকগুলো চলে আসবে না, তখন কিছু সমস্যা হতে পারে। ঠিক আছে, তাই ভালো করে দেখে নাও। যেটা নর্মাল স্বাভাবিক যেটা বলেছি সেটা কি? সেটা হচ্ছে টিভি, সেটা হচ্ছে 500 ml। অসুবিধা নেই। চলো 2 নম্বর নোট ডাউন করবে, আশা করি আগে লিখতে পেরেছো। 2 নম্বর নোট ডাউন করো যে প্রশ্বাস ক্রিয়ায় বায়ু ধারণ ক্ষমতা, প্রশ্বাস ক্রিয়ায় বায়ু ধারণ ক্ষমতা, যাকে ইংলিশে কি বলা হয়? আইসি বা ইন্সপিরেটরি ক্যাপাসিটি বা আইসি। মনে থাকবে? দেখো প্রশ্বাস বলতে কি? যেটা আমরা শরীরের ভিতরে বায়ু প্রবেশ করছেন, নিঃশ্বাস মানে যেটা শ্বাস গ্রহণ পদ্ধতি বলি, তাকে ওই জায়গায় ইন্সপিরেটরি বলা হচ্ছে। ইন্স বলতে আমাদের দেহের ভিতরে প্রবেশ করা। তাহলে কাকে বলে? ভালো করে শুনে রাখো। এই যে প্রবাহী বায়ু পরিমাণ, ভালো করে বুঝবে। প্রবাহী বায়ু পরিমাণ বলতে কি? যেটা প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক যে বায়ু প্রবেশ করছে, অর্থাৎ প্রবাহী বায়ু পরিমাণ, এবং সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে যে পরিমাণ বায়ুকে ভিতরে প্রবেশ করানো সম্ভব, তাদের যোগফলকে কি বলা হয়? তার যোগফলকে বলা হয় প্রশ্বাস ক্রিয়ার বায়ু ধারণ ক্ষমতা। ঠিক আছে, মানে আমরা সাধারণ বলছি এখন শেষ করিনি আমি। মানে ভালো করে শোনো, একটা স্বাভাবিকভাবে আমরা বায়ুকে ভিতরে প্রবেশ করতে পারি, সাধারণ নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। যদি যেমন আমরা কোনো ডক্টরের কাছে যাই যখন, বা কোনো ক্ষেত্রে বলা হয় না যে জোরে জোরে নিঃশ্বাস নাও। এই জোরে জোরে নিঃশ্বাস নেওয়া মানে আমাদের যখনই কোনো কিছু সর্বোচ্চভাবে খুব জোরে, মানে একটা যতটা জোরে আমাদের প্রশ্বাস নিতে পারি, সেই পরিমাণের মাধ্যমে যতটা বায়ু ভিতরে প্রবেশ করানো সম্ভব, তাকে বলা হয় প্রশ্বাস ক্রিয়ার বায়ু ধারণ ক্ষমতা। কথাটা বুঝতে পারলে? মানে যেটা স্বাভাবিক নয় মানে কি? আমরা নিঃশ্বাস যখন নিই তখন কি জোরে জোরে নিই? সাধারণভাবে নিই। কিন্তু কখনো যদি আমাকে কোনো ডাক্তারের কাছে যাই, ডাক্তার যদি বলে যে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নাও, তখন কি করি আমরা? মানে বেশি করে শ্বাস গ্রহণ করি। তাহলে সেইটাই কি বলি? যে সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়া। তাহলে এই প্রবাহী বায়ু পরিমাণ যেটা আগে ছিল এবং সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে যে অধিক পরিমাণ বায়ু গ্রহণ করা হয়, তাদের যোগফলকে বলা হয় প্রশ্বাস ক্রিয়ার বায়ু ধারণ ক্ষমতা। কথাটা বোঝা গেছে? নোট ডাউন করো। প্রবাহী বায়ু পরিমাণ
প্রবাহী বায়ু পরিমাণ ও ও সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ কথাটার তলে কিন্তু আন্ডারলাইন করো, ওকে, সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়া দ্বারা, সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়া দ্বারা যে পরিমাণ বায়ু, যে পরিমাণ বায়ু, যে পরিমাণ বায়ু গ্রহণ সম্ভব, সবসময় প্রশ্বাস মানে কিন্তু গ্রহণ, গ্রহণ সম্ভব, তাদের যোগফলকে, তাদের যোগফলকে প্রশ্বাস ক্রিয়ার বায়ু ধারণ ক্ষমতা বলে। নোট ডাউন করবে, প্রশ্বাস ক্রিয়ার বায়ু ধারণ ক্ষমতা বলে, বায়ু ধারণ ক্ষমতা বা ইন্সপিরেটরি ক্যাপাসিটি বলে। এর পরিমাণটা কত? এর পরিমাণ লিখে রাখো 3000 থেকে 3500 ml বা 3 লিটার থেকে 3.5 লিটার হচ্ছে। দেখো আমরা জানি যে এক লিটার মানে 1000 ml, তাহলে 3000 থেকে 3500 ml মানে 3 লিটার থেকে 3.5 লিটার, বোঝা গেছে? তাহলে এই পরিমাণটা এতটা বেশি হয়ে যাচ্ছে কেন হঠাৎ করে? কারণ আমরা এটা স্বাভাবিকভাবে গ্রহণ করছি না, আমরা এটা জোর করে সর্বোচ্চ প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি। কথাটা বুঝতে পারলে? হ্যাঁ কি না? চলো নেক্সট দেখো একটা জিনিস ভালো করে শুনে নাও। এখানে না এতগুলো কথা যে বললাম এটা গ্রহণ বলেছি, এই গ্রহণ কিন্তু ফুসফুসে প্রবেশের কথা বলা হয়নি। এরপরে দেখো ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। এরপরেরটা যেটা যাবো সেটা হচ্ছে প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ। নেক্সট 3 নম্বর দিয়ে লেখো প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ। 3 নম্বর দিয়ে নোট ডাউন করবে। প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ। দেখো এই টার্মগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত বায়ু পরিমাণ প্রচুর পরীক্ষায়, যে কোনো পরীক্ষা দিতে যাও সেখানে কিন্তু সায়েন্সের মধ্যে এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে নার্সিংয়েও তো এইগুলো আসবেই। দেখো এর ইংলিশ ফর্ম কি? প্রশ্বাস বলেছে মানে মাস্ট ইন্সপিরেটরি হবে, তাহলে লিখে দাও ইন্সপিরেটরি। অতিরিক্ত মানে কি? অতিরিক্ত মানে রিজার্ভ, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যাকে বলা হয় IRV। মনে থাকবে এই IRV শর্ট ফর্মটা কিন্তু মনে রাখো, যে প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ কাকে বলে? দেখো স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ার পর, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে প্রশ্বাস বা কোনো কিছু শ্বাস গ্রহণ করলাম, স্বাভাবিকভাবে প্রশ্বাস গ্রহণের পর সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে যে অধিক পরিমাণ বায়ু ফুসফুসে গৃহীত হয়। নোট ডাউন করে নাও, স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ার পর, স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ার পর সর্বোচ্চ যে পরিমাণ, সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ আন্ডারলাইন করবে, সর্বোচ্চ যে পরিমাণ বায়ুকে প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে গ্রহণ করা সম্ভব, প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে গ্রহণ করা সম্ভব। তাই কি বলা হয়? তাকে বলা হয় প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ বা IRV। এবার আমাকে কেউ বলতে পারবে এর পরিমাণটা আগের যে টাইডাল ভলিউম বললাম বা ইন্সপিরেটরি ক্যাপাসিটি বললাম এর থেকে বেশি হবে না কম হবে? কি মনে হয়? এর পরিমাণটা তার থেকে বেশি হবে না কম হবে? কেউ একজন বলবে। আগে দুটো বলা হয়েছে, একটা কি বলেছিলাম টাইডাল ভলিউম, একটা বলেছিলাম ইন্সপিরেটরি ক্যাপাসিটি বা IC, আর এখন বললাম IRV। তাহলে এই দুটোর চেয়ে এইটা বেশি হবে না কম হবে? বলো, কে বলতে পারে? বলা উচিত, বলো শুনি। দেখো এটা কিন্তু স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ার পরে সর্বোচ্চ যে পরিমাণ করা হচ্ছে, মানে স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ায় কিছুটা বায়ু অলরেডি ফুসফুসে প্রবেশ আছে, তারপরে আমি জোর করে নিচ্ছি, তাহলে এর পরিমাণটা টাইডাল ভলিউমের থেকে বেশি হবে কিন্তু ইন্সপিরেটরি ক্যাপাসিটির থেকে কম হবে। তাহলে এর পরিমাণ কত? লিখে নাও, এর পরিমাণ প্রায় 2500 থেকে 3000 লিটার, 2500 ml থেকে 3000 ml। মনে থাকবে
এই প্রত্যেকটা পরিমাণ ইম্পর্টেন্ট, কাকে বলে ইম্পর্টেন্ট, প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন এলে কিন্তু অনেক স্টুডেন্ট এটা গুলিয়ে যায় ভালো করে না রেডি করার কারণে। বোঝা যাচ্ছে? চলো তাহলে এই প্রথম তিনটে কি পড়লাম? প্রথম তিনটে পড়লাম প্রশ্বাস ক্রিয়া। এরপরে প্রত্যেকে হেডিং করবে নিঃশ্বাস ক্রিয়ার, যেটা নোট ডাউন করো, নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ। নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ। দেখো আমি এই টার্মটার ইংলিশ কি হবে তোমার থেকে কিন্তু আশা করতেই পারি। বলো, নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণের ইংলিশ কি হবে? এটুকু বলে দিই, নিঃশ্বাসকে বলা হয় এক্সপিরেশন, তাহলে নিঃশ্বাস ক্রিয়াকে বলা হবে এক্সপিরেটরি। বাকিটা তোমরা কমপ্লিট করো, কি হবে? তাহলে বলতে পারি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, বা যাকে শর্ট ফর্মে কি বলতে পারি, ERV। ওকে, চল তাহলে এখানে কি অতিরিক্ত বায়ু পরিমাণ আমি যখন প্রশ্বাসের ক্ষেত্রে বলেছিলাম, কি বলেছিলাম সংজ্ঞায় দেখে বলো, যে স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ার পর সর্বোচ্চ যে পরিমাণ বায়ুকে প্রবেশ করানো সম্ভব। হ্যাঁ কি না? এখানে কি বলা উচিত? স্বাভাবিক নিঃশ্বাস ক্রিয়ার পর বলপূর্বক নিঃশ্বাসের মাধ্যমে যে পরিমাণ বায়ু শরীর থেকে বের করে দেওয়া সম্ভব, বহিষ্কার করা বা বর্জন করা সম্ভব, তাকেই বলা হয় নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ বা ERV। নোট ডাউন করো, স্বাভাবিক নিঃশ্বাস ক্রিয়ার পর যে নিঃশ্বাস ক্রিয়ার পর বলপূর্বক কথা আন্ডারলাইন করে রাখো। আগেরটায় সর্বোচ্চ বলেছিলাম, এখানে বলপূর্বক কেন বলছি? জোর দিয়ে যতনেই বের করতে পারি। বলপূর্বক নিঃশ্বাসের মাধ্যমে যে অধিক বায়ু বর্জন করা সম্ভব, তাই কি বলা হয়? তাকে বলা হয় নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ। এর পরিমাণ কত? লিখে রাখো, 1000 ml বা 1 লিটার। মনে থাকবে, এই পরিমাণগুলো পরে কিন্তু তোমরা আলাদা করে লিস্ট বানিয়ে নিও, কেন পরিমাণগুলো দিয়ে বেশি প্রশ্ন আসে। হয়েছে? হ্যাঁ কি না? চলো দেখো, নেক্সট নোট ডাউন করবে অবশেষ বায়ু পরিমাণ, বা যাকে ইংলিশে বলা হয় কি, রেসিডুয়াল ভলিউম। আশা করবো আগেরটা লেখা হয়ে গেছে, যে লিখতে পারোনি বলবে, আমি এবার নামাবো। নোট ডাউন করো, অবশেষ বায়ু পরিমাণ, যাকে ইংলিশে কি বলা হয়, রেসিডুয়াল ভলিউম বা RV। নোট ডাউন করবে, রেসিডুয়াল ভলিউম বা যাকে বলা হয় RV। মনে থাকবে কাকে বলা হয়। দেখো, নিঃশ্বাস ক্রিয়ার কাজ কি? বায়ুকে বের করে দেওয়া। লিখে রাখো, সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়ার পর যে পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায় তাকে বলা হয় অবশেষ বায়ু পরিমাণ। লিখে নাও, সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়ার পর যে পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায়, তাই কি বলা হয়, অবশেষ বায়ু পরিমাণ। এর অ্যাকচুয়ালি পরিমাণটা কত? লিখে নাও, 1200 ml বা বলতে পারি 1.2 লিটার। ওকে, দুটোই কিন্তু মনে রেখো। বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো ভালো করে শোনো। দেখো, এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বেসিক কোশ্চেন আসে, নোট ডাউন করবে 6 নম্বর, বায়ু ধারকত্ব। কাকে বলে বায়ু ধারকত্ব? যাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। ইংলিশে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি, শর্ট ফর্মে VC। দেখো, এই ভাইটাল ক্যাপাসিটির ব্যাপারটা কি ভালো করে বুঝে নাও, একটু বুঝে নেওয়া দরকার, শুধু মুখস্থ করলেও মুশকিল। কাকে বলে ভাইটাল ক্যাপাসিটি বলে সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার পর, অর্থাৎ জোর করে প্রশ্বাস বা বায়ুকে গ্রহণ করলাম,
সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার পর বলপূর্বক নিঃশ্বাস, অর্থাৎ জোর করে নিয়ে আমি ত্যাগ করলাম, তাহলে সর্বোচ্চ প্রশ্বাস বলপূর্বক নিঃশ্বাস এর মাধ্যমে যতটা বায়ু ফুসফুস থেকে বের করে দেওয়া সম্ভব তাকেই বলা হয় ফুসফুসের বায়ু ধারকত্ব। মানে কোনোটা এখানে স্বাভাবিক নয়, জোর করে শ্বাস গ্রহণ, জোর করে শ্বাস ত্যাগ, এতে যতটা বায়ু ফুসফুস থেকে বেরোবে তার পরিমাণটাকে বলা হয় কি, বায়ু ধারকত্ব। বুঝতে পারলে? চলো নোট ডাউন করে নাও। সর্বোচ্চ আন্ডারলাইন করবে, সর্বোচ্চ মানে কি, যেটা স্বাভাবিক নয়। সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার পর, সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার পর বলপূর্বক নিঃশ্বাসের মাধ্যমে, বলপূর্বক নিঃশ্বাসের মাধ্যমে, বলপূর্বক নিঃশ্বাসের মাধ্যমে মাধ্যমে যে পরিমাণ বায়ু, যে পরিমাণ বায়ু, এখানে বলপূর্বক অনলাইন করো, যে পরিমাণ বায়ু ফুসফুস থেকে বের করে দেওয়া সম্ভব, ফুসফুস থেকে বের করে দেওয়া সম্ভব, তাই কি বলা হয়, তাকে বলা হয় বায়ু ধারকত্ব বা ভাইটাল ক্যাপাসিটি। এর পরিমাণ কত? এর পরিমাণ নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, যে 4.5 লিটার বা 4500 ml। ওকে, এখানে একটা ফর্মুলা মতো আছে, ভালো করে শোনো, যে ভিসি ইজ ইকুয়াল টু, এবার আমাকে বলো ভিসি মানে, এখানে দেখো প্রথমে কি কাজ করছে, প্রথমে বলে সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়া। এবার বলো সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়াকে কি বলা হয়? সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে যে বায়ু আমাদের শরীরে প্রবেশ হয় তাকে কি বলে? দেখে হলেও বলো। সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে যে পরিমাণ বায়ু ফুসফুসে প্রবেশ করে তাই কি বলে? কি বলে? তাকে বলে না ইন্সপিরেটরি ক্যাপাসিটি বা প্রশ্বাস ক্রিয়ার বায়ু ধারণ ক্ষমতা বা আইসি। তাহলে আইসি। আর বলপূর্বক নিঃশ্বাসে কি বলা হয়? বলপূর্বক নিঃশ্বাসকে বলা হয় না যে নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ, যাকে কি বলা হয়? যাকে বলা হয় এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এই ভাইটাল ক্যাপাসিটি হলো এই উভয় প্রকার বায়ু পরিমাণের যোগফল। মনে থাকবে? হ্যাঁ কি না? কেউ বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে, যে ভাইটাল ক্যাপাসিটি আমরা তাকেই বলছি যখন প্রশ্বাস ক্রিয়ায় যে বায়ু আমরা শরীরে প্রবেশ করাচ্ছি আর নিঃশ্বাস ক্রিয়ায় জোর করে যেটা বের করে দিচ্ছি, এদের সমষ্টিকেই বলা হয় কি, দেখো, ভাইটাল ক্যাপাসিটি বা বায়ু ধারকত্ব। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে? ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না? বুঝতে পারলে? চলো নেক্সট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, যে নিষ্ক্রিয় বায়ু বা ডেড স্পেস। 7 নম্বর নোট ডাউন করো, নিষ্ক্রিয় বায়ু। নিষ্ক্রিয় বায়ু, যাকে ইংলিশে বলা হয় ডেড স্পেস বা ডিএস। ডেড স্পেস বা যাকে বলে ডিএস। কাকে বলে নিষ্ক্রিয় বায়ু? ভালো করে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের শ্বসন তন্ত্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শ্বাসনালী। হ্যাঁ কি না? তাহলে শ্বাসপথ বা শ্বাসনালীর মধ্যে সবসময় কিছু পরিমাণ বায়ু নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে, যেটা কখনোই কোনো গ্যাসীয় বিনিময়ে অংশগ্রহণ করে না। তাহলে এগুলো কাকে বলা হয়? এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় বায়ু। জাস্ট লিখে রাখো, শ্বাসপথে যে অল্প পরিমাণ বায়ু, যে অল্প পরিমাণ বায়ু, অল্প পরিমাণ বায়ু কোনো গ্যাসীয় আদান প্রদানে অংশগ্রহণ করে না, কোনো গ্যাসীয় আদান প্রদানে, কোনো গ্যাসীয় আদান প্রদানে অংশ নেয় না। ওকে, সেই বায়ুকে কি বলা হয়? নিষ্ক্রিয় বায়ু। যার পরিমাণ কত? প্রচণ্ড অল্প, খুবই কম, লিখে রাখো 140 থেকে 150 মিলিলিটার। ওকে, মনে থাকবে। এই বায়ুটাকে কী বলা হচ্ছে? একে বলা হয় নিষ্ক্রিয় বায়ু। কোনো অসুবিধা নেই, কারণ আমাদের এই ল্যারিংস, ট্রাকিয়া, গলবিল বা তোমার ব্রঙ্কাস, ব্রঙ্কিওলের মধ্যে সবসময় খুব কম পরিমাণে একটা বায়ু থেকেই যায়, যেটা না কোনো কাজে লাগে বা না ওটা হচ্ছে নিঃশ্বাসের মধ্যে সম্পূর্ণ বেরিয়ে আসে। ঠিক আছে, চলো লাস্ট নোট ডাউন করবে 8 নম্বর, ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা। নোট ডাউন করো, লাস্ট নোট ডাউন করো এই টপিকের, ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা। 8 নম্বর দিয়ে নোট ডাউন করবে ফুসফুসের মোট, ফুসফুসের মোট
বায়ু ধারণ ক্ষমতা। ওকে, যাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় টোটাল লাং ক্যাপাসিটি বা টিএলসি। নোট ডাউন করবে, টোটাল লাং ক্যাপাসিটি, যাকে বলা হয় টিএলসি। মনে থাকবে, এই ফুসফুসীয় টোটাল বায়ু ধারণ ক্ষমতা বা টোটাল লাং ক্যাপাসিটি কাকে বলে? ভালো করে শুনে নাও, যে সর্বাধিক প্রশ্বাস ক্রিয়ার পর ফুসফুসে যে বায়ু অবস্থান করে, সর্বাধিক প্রশ্বাস ক্রিয়ার পর হচ্ছে, চলো নোট ডাউন করো, সর্বাধিক প্রশ্বাস ক্রিয়ার পর, সর্বাধিক প্রশ্বাস ক্রিয়ার পর ফুসফুসে যে বায়ু অবস্থান করে, ফুসফুসে যে বায়ু অবস্থান করে, ওকে, ফুসফুসে যে বায়ু অবস্থান করে তাই কি বলা হয়? টোটাল লাং ক্যাপাসিটি। ওকে, তাহলে এটার পরিমাণ কত? নোট ডাউন করো, এর পরিমাণ হচ্ছে 5000 থেকে 6000 ml বা 5 লিটার থেকে 6 লিটার। বলো বোঝা গেছে? তাহলে এই যে আমরা বিভিন্ন ভাগ পড়লাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে আমরা প্রত্যেকটা কম্পার্টমেন্ট বা বায়ু বিভাগ নিয়ে আলোচনা করলাম ফুসফুসের বিভিন্ন ক্রিয়ার সঙ্গে। এই 8খানা কাকে বলে তার পরিমাণ কিন্তু পরীক্ষায় খুব খুব প্রশ্ন আসে। হচ্ছে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট নোট ডাউন করবে, লিখে নাও, বিভিন্ন শ্বসনতন্ত্রের রোগ, রোগ নিয়েও কিন্তু প্রশ্ন আসতে লক্ষ্য করা যায়। লিখে নাও, আজকে লাস্ট টপিক, বিভিন্ন শ্বসনতন্ত্রের রোগ। বিভিন্ন শ্বসনতন্ত্রের রোগ। দেখো, এই রোগের মধ্যে প্রথমেই আমার যেটা জানার দরকার, লেখার অতটা লিখে নাও ফার্স্টে যেটা হচ্ছে যক্ষা। যক্ষা, যক্ষাকে আমরা আর কী নামে জানি বলতে পারবে? যক্ষাকে আর আমরা কী নামে জানি? টিউবারকুলোসিস। লিখে নাও, টিউবারকুলোসিস। তাহলে যক্ষা বা টিউবারকুলোসিসের জন্য দায়ী কে? কে দায়ী? দেখো, এটা কিন্তু বিশেষ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়ার নাম কি? লিখে রাখো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। লিখে নাও, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কুলেসিস এই নামক বিশেষ ব্যাকটেরিয়া কিন্তু এই রোগ বা এই যক্ষা রোগ সৃষ্টির জন্য কিন্তু দায়ী হচ্ছে। তাহলে এর লক্ষণ কি? এর লক্ষণ হচ্ছে, মানে ভালো করে শুনে নাও, এর লক্ষণ প্রচুর দীর্ঘস্থায়ী কাশি, দেহের উষ্ণতা বৃদ্ধি এবং কাশির সঙ্গে কি হয়? রক্ত বেরোনো। এটা কি? এটা হচ্ছে মোটামুটি বলতে পারি যক্ষার সিমটম, হ্যাঁ কি না? তার সঙ্গে তো বুকে ব্যথা বা চেস্ট পেন তো থাকেই। এবার এর বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি? এর বিরুদ্ধে কিন্তু আমাদের BCG টিকাকরণ হতে লক্ষ্য করা যায়। BCG টিকাকরণ। তোমরা যদি GNM ANM কোনোটাই ক্র্যাক করে নিজের কর্মজীবনে যুক্ত হও, তোমাদের প্রধান দায়িত্ব পড়বে শিশুদের BCG টিকার ব্যাপারটা। ওকে, এটা কিন্তু একদম শিশুর জন্মের 6 সপ্তাহ পর, মানে যখন শিশুরা 1.5 মাস বয়স, তখন কিন্তু এই BCG টিকাকরণ দেওয়া হয়। কার সঙ্গে সঙ্গে? ডিপিটি বা ডিপথেরিয়ার টিকাকরণের সঙ্গে এই BCGর টিকা কিন্তু দেওয়া হয়। এই BCG কি? যক্ষা রোগের প্রতিষেধক টিকা। তাই এই টিকা ক্রমাগত বাচ্চাদের দেওয়ার ফলে বলা যায় যে এখন যক্ষা রোগ প্রায় নির্মূলের দিকে, মানে এই রোগের তেমন প্রাদুর্ভাব বা এই রোগের তেমন এফেক্ট আমাদের মধ্যে লক্ষ্য করা যায় না, হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো নেক্সট নোট ডাউন করবে, হাঁপানি বা অ্যাজমা। 2 নম্বর নোট ডাউন করো, হাঁপানি। রোগগুলো সম্বন্ধে প্রত্যেকেই কম বেশি জানি, একটু শুনে নাও। হাঁপানিকে ইংলিশে কি বলা হয়? অ্যাজমা। অনেকে অ্যাজথামা এরকম বলে, বাট এটাকে মডার্ন মেডিকেল ল্যাঙ্গুয়েজে অ্যাজমা বলা হয়। এর কারণ কি? কেউ বলতে পারো হাঁপানির কারণ কি? কারো কোনো আইডিয়া আছে? হাঁপানি রোগের কারণ কি বলা যাবে? দেখো, আমরা ক্লোম শাখা পড়েছি। ক্লোম শাখা মানে কি? ব্রঙ্কাস। এই ক্লোম শাখার শাখা প্রশাখাগুলির অতি সক্রিয় ক্রিয়াশীলতা, এটাই হচ্ছে হাঁপানির প্রধান কারণ। লিখে নাও, ক্লোম শাখার অতি সক্রিয়তা বা অতি ক্রিয়াশীলতা।
এই হলো এই হাঁপানি রোগের প্রধান কারণ। কথাটা বুঝতে পারলে? ভালো করে শুনবে, এইগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু বাইরে থেকে কোনো রূপ কোনো প্যাথোজেন বা ব্যাকটেরিয়া ভাইরাসের প্রভাবে কিন্তু এই রোগ ঘটছে না। এই রোগ ঘটছে কি, যে ব্রঙ্কিওলের অধিক ক্রিয়াশীলতা থাকার জন্য এই রোগ হয়। এই রোগের লক্ষণ কি আমরা প্রচুর জানি, শ্বাসকষ্টের অসুবিধা, তাছাড়া কি হয়, শ্বসনক্রিয়ার হার বৃদ্ধি, যখন শ্বাস আমরা কার্য সম্পন্ন করি একটা সাঁ করে আওয়াজ শব্দের সৃষ্টি হয়। এগুলো কিন্তু এই রোগের হচ্ছে গুরুত্বপূর্ণ লক্ষণ বলতে পারি। লক্ষণ তোমরা লিখে নিতে পারো। এবার ভালো করে শুনবে, এই রোগের প্রতিকার কি? এই রোগের তেমন কোনো প্রতিকার বলতে আমাদের যখন হয়ে যাওয়ার পরে বিভিন্ন ওষুধ আছে, তবে সাবধানতা কি, যে অ্যালার্জেন থেকে দূরে থাকা। অ্যালার্জেন কাকে বলে কেউ বলতে পারবে? অ্যালার্জেন কি? যে সমস্ত পদার্থ অ্যালার্জি রোগ সৃষ্টি করে, অ্যালার্জেন থেকে দূরে থাকা, এটা কিন্তু সবচেয়ে সাবধানতা। এই অ্যালার্জেন বলতে কি, বিভিন্ন ধূলিকণা হতে পারে, ফুলের পাপড়ি হতে পারে, কোনো ঝুল হতে পারে, ধোঁয়া হতে পারে, এইসব থেকে দূরে থাকা হচ্ছে হাঁপানি রোগের সাবধানতা। চিকিৎসা যদি বলতে যায়, চিকিৎসা বিভিন্ন ওষুধ আছে, বিভিন্ন ইনহেলার আছে, তো এগুলো থাকেই, কিন্তু এর সাবধানতা যদি বলি তাহলে এই অ্যালার্জেনগুলি থেকে দূরে থাকা। বোঝা গেছে? চলো নেক্সট নোট ডাউন করবে যে হাইপক্সিয়া। নেক্সট রোগের নাম লেখো 3 নম্বর, হাইপক্সিয়া। হাইপক্সিয়া অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ইংলিশ ওয়ার্ড, আমি এটার বাংলা জানি না বাবা, এর বাংলা আমার খেয়ালও নেই। হাইপক্সিয়া নোট ডাউন করে, HOPOXIA, হাইপক্সিয়া। এই হাইপক্সিয়া কি, ভালো করে শুনবে, যে কোনো বিশেষ কারণে ফুসফুসে অক্সিজেনের ঘাটতি হলে তাকে বলা হয় হাইপক্সিয়া। জাস্ট এটুকু লিখে নাও, ফুসফুসে অক্সিজেনের ঘাটতি, ফুসফুসে O2 এর ঘাটতি, এই O2 এর ঘাটতি কী বলা হয়? হাইপক্সিয়া বলা হয়। ওকে, এটা যে কোনো কারণ হতে পারে হাইপক্সিয়া। বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 4 নম্বর লিখে রাখো, শ্বসন বিরতি। শ্বসন বিরতি বা যাকে ইংলিশে কী বলা হয়, শ্বসন বিরতিকে ইংলিশে বলা হয় যে অ্যাপনিয়া, APNOEA, অ্যাপনিয়া। কাকে বলে? নিঃশ্বাস প্রক্রিয়া ও প্রশ্বাস প্রক্রিয়া এর মাঝে যদি সাময়িক কোনো বিরতি হয়, এই সাময়িক বিরতিকে কী বলা হয়? শ্বসন বিরতি। মনে থাকবে, লিখে রাখো, নিঃশ্বাস ও প্রশ্বাসের মাঝে সাময়িক বিরতি, নিঃশ্বাস ও প্রশ্বাসের মধ্যে সাময়িক বিরতি। ওকে, একে বলা হয় শ্বসন বিরতি। এটা কেন হয়, এটা কিসের কারণে হয়? হঠাৎ যদি রক্তচাপ বৃদ্ধি ঘটে, লিখে নাও কারণ বলে, এই কারণ দিয়ে কিন্তু কোশ্চেন আসে। লিখে নাও, হঠাৎ রক্তচাপ বৃদ্ধি বা হঠাৎ করে লিখে নাও খাদ্যবস্তুর গলাধাকরণ। আমাদের খাদ্যবস্তুর খেতে যদি কোনো কারণে গলায় আটকে যায়, খাদ্যবস্তুর গলাধকরণ কোনো যদি খেতে হঠাৎ করে গলায় আটকে যায়। বা লিখে নাও, কার্বন ডাই অক্সাইডের পার্শ্বচাপ বৃদ্ধি, CO2 এর পার্শ্বচাপ বৃদ্ধি হচ্ছে। এই হলো কি শ্বসন বিরতি বা অ্যাপনিয়ার গুরুত্বপূর্ণ কারণ। বলো বোঝা গেছে? হ্যাঁ কি না? তাহলে এই রোগগুলো কিন্তু আমার যথেষ্ট গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে এই সমস্ত রোগ দিয়ে কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় হচ্ছে। চলো নেক্সট লাস্ট রোগের নাম লিখবে, আর কয়েকটা বাকি আছে, লিখে রাখো, ক্লেশদায়ক শ্বসন। নেক্সট লিখবে 5 নম্বর, ক্লেশদায়ক শ্বসন। ক্লেশদায়ক শ্বসন যাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় ডিপসনিয়া। ওকে, তাহলে এই ক্লেশদায়ক শ্বসন বলতে কি? ক্লেশ মানে কথা কি? ক্লেশ মানে হচ্ছে কষ্ট। তাহলে কোনো ক্ষেত্রে যে স্বাভাবিক শ্বসন ক্রিয়ায় অসুবিধা দেখা যায়, তাকে সেই অবস্থাকে কী বলা হয়? ক্লেশদায়ক শ্বসন বা ডিপসনিয়া। লিখে নাও, স্বাভাবিক শ্বসন ক্রিয়ায় অসুবিধা সৃষ্টি, একে কি বলা হয়? একে বলা হয় ক্লেশদায়ক শ্বসন। কোনো অসুবিধা নেই। তাহলে এই ক্লেশদায়ক শ্বসনের কেন, কিসের কারণে হয় বা কোন কারণে হয়? এখানে ফুসফুসীয় বায়ুচলন
যদি স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায়। নোট ডাউন করো, কারণ বলে লিখে রাখো। ফুসফুসীয় বায়ুচলন যদি স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায়, ফুসফুসীয় বায়ুচলন যদি স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায়, স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায়, ওকে, তাহলে যে ঘটনা ঘটবে বা যে সমস্যা তৈরি হবে তাকে বলা হয় কি? ক্লেশদায়ক শ্বসন। বোঝা গেছে? হ্যাঁ কি না? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। চলো নেক্সট নোট ডাউন করবে 6 নম্বর, প্লুরিসি। প্লুরিসি, এই প্লুরিসি কাকে বলে বলা যাবে? প্লুরিসি কথাটা কার সঙ্গে জড়িত? প্লুরিসি কথাটা প্লুরার সঙ্গে জড়িত। প্লুরা কি? প্লুরা হলো ফুসফুসের বাইরের আস্তরণ। লিখে রাখো, প্লুরার প্রদাহকে বলা হয় প্লুরিসি। জাস্ট লিখে নাও, প্লুরার প্রদাহজনিত রোগ, প্রদাহ বলতে ব্যথা, প্রদাহজনিত রোগই হলো কি? রোগী হলো হচ্ছে প্লুরিসি। অসুবিধা নেই, হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। এরপরে নোট ডাউন করবে, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট একটা হেডিং করবে 7 নম্বরে, থোরাক্স। এই থোরাক্সের মোটামুটি 4টে ভাগ আছে। থোরাক্স, থয়কা রয়াকা দন্তে কয়, বা ইংলিশে বলতে পারি THORAX, THORAX। এই থোরাক্স কি? ভালো করে বোঝো। এই থোরাক্স মানে যে প্লুরা রয়েছে, প্লুরার অন্তঃপর্দার মধ্যে কিছু একটা বিশেষ কিছু আটকে যাওয়া, ওকে। তাই এই থোরাক্সের মধ্যে ফার্স্ট হেডিং করবে যে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স, নিউমোথোরাক্স কাকে বলে? নিউমোথোরাক্স ভালো করে শুনে নাও। প্লুরার আন্তঃপর্দার মধ্যে বায়ু আবদ্ধ হয়ে যে রোগ সৃষ্টি করে। লিখে রাখো থোরাক্স বলে একটু, থোরাক্সে লিখে রাখো যে প্লুরার আন্তঃপর্দায়, প্লুরার আন্তঃপর্দায় কোনো পদার্থের উপস্থিতি, কোনো বিশেষ পদার্থের উপস্থিতি, বিশেষ পদার্থের উপস্থিতি। উপস্থিতি হলে যে ব্যথা বা যন্ত্রণার সৃষ্টি হয় হার্ট লাংসে, তাকে বলি থোরাক্স। এবার নিউমোথোরাক্স মানে কি? লিখে রাখো, বায়ুর উপস্থিতি, অর্থাৎ আন্তঃপর্দায় যদি বায়ু লক্ষ্য করা যায় বা বায়ু থাকে তখন তাকে বলা হয় নিউমোথোরাক্স। 2 নম্বর নোট ডাউন করবে, হিমোথোরাক্স। হিমোথোরাক্স কি? দেখো, হিমো মানেই হিমোগ্লোবিন থেকে এসছে, বুঝতেই পারছো যে প্লুরার আন্তঃপর্দায় যদি রক্ত জমে থাকে, যদি রক্ত জমে, তাহলে লাইনটা কি বলতে পারি? প্লুরার আন্তঃপর্দায় রক্ত জমে যে অস্বাস্থ্য সৃষ্টি করে তাকে বলা হয় কি? হিমোথোরাক্স হচ্ছে। নেক্সট নোট ডাউন করবে 3 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ, প্রচুর দেখা যায়, যেটাকে বলি আমরা হাইড্রোথোরাক্স। হাইড্রোথোরাক্স, এই হাইড্রোথোরাক্স কি? লিখে নাও, প্লুরার আন্তঃপর্দায় যদি বা প্লুরার গহ্বরে যদি কি জমে? জল জমে, ওকে, জল জমে, তাহলে যে অস্বাভাবিক সৃষ্টি হয় তাকে বলা হয় হাইড্রোথোরাক্স। আমরা এই রোগটা সম্পর্কে প্রায় জানি, বলি না যে ফুসফুসে জল জমা। এই ফুসফুসে জল জমা তো ফুসফুসে কোনো জল জমার স্থান নেই, এটা প্লুরার আন্তঃপর্দায় যদি জমে এটাকে হাইড্রোথোরাক্স বলা হয়। হচ্ছে 4 নম্বর, আজকে লাস্ট নোট ডাউন করবে, পাইরোথোরাক্স। পাইরোথোরাক্স, পাইরো মানে হচ্ছে পুঁজ, তাহলে লিখে রাখো পুঁজ জমা। যদি প্লুরার আন্তঃপর্দা বা প্লুরার গহ্বরে যদি পুঁজ জমে, মানে পুঁজ জমার ফলে যদি যে রোগ হয় তাহলে নোট ডাউন করবে, তাকে বলা হয় যে পাইরোথোরাক্স। মনে থাকবে, এই হলো শ্বসনতন্ত্রের বিভিন্ন রকম রোগ। বোঝা গেল? তাহলে দেখো, টোটাল টপিক আমি কমপ্লিট করলাম। তোমাদের একটাই কাজ থাকবে, শুধুমাত্র মুখস্থ করে নেওয়া। ব্যাস, তোমাদের মুখস্থ করা কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু এই টপিক কমপ্লিট। এই যে মঙ্গলবার আসছে, তোমার 15 তারিখ, 8 তারিখ, এই 8 তারিখ কিন্তু আমি পরীক্ষা নেব, যেখানে শ্বসনতন্ত্র, গ্যাসের আচরণ, ফিজিক্যাল সায়েন্সের দুটোই কিন্তু থাকবে। ওকে, ভালো করে পড়ে নাও। আমি ক্লাসের লাইফ সায়েন্সের নোট তোমাদের গ্রুপে একটা পাঠাবো, অনেকেই প্রিন্ট আউট করে নিয়েছো খুব ভালো করে, তো তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে ওটা পড়তে থাকো। খুব গুরুত্বপূর্ণ নোট আমি পাঠাবো লাইফ সায়েন্সের, একটু দেখে নিও। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই। নেক্সট ক্লাসে আমার ইচ্ছা আছে অঙ্ক শুরু করার। ওয়েট, নেক্সট ক্লাসে আমার ইচ্ছা আছে যে ফিজিক্যাল সায়েন্সটা অনেক দিন করলাম, একটু অঙ্ক স্টার্ট করার।
তাহলে নেক্সট শনিবার আমি ক্লাসে কিন্তু অঙ্ক স্টার্ট করাবো। ওকে, চলো। হ্যাঁ, কোনটা বলছিলে? 5 নম্বরটা ক্লেশদায়ক শ্বসন বা ডিপসনিয়া বলা হয়, যখন শ্বসনকে অসুবিধা সৃষ্টি হয়। ঠিক আছে, লিখতে পেরেছো প্রত্যেকে? এই তো কারণ দেখাই যাচ্ছে তো, এই তো ফুসফুসীয় বায়ুচরণের যদি স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায়। ঠিক আছে, আর কোনটা বলো, আর কোনটা? রেকর্ডিং তো আমি দিয়েই দেবো, প্রত্যেকটা রেকর্ডিং আমি একটু পরেই আপলোড করে দেবো, দেখে নেবে। যে পার্টটা অসুবিধা বা যে পার্টটা লেখা হয়নি দিয়ে নেবে। কতটা ভালো স্ক্রিনশট আছে আমি জানি না, দেখে নাও। প্রত্যেকটা অ্যাজমা, হাইপক্সিয়া, শ্বসন বিরতি লেখা হয়েছে। চলো, সামনের পার্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বিভিন্ন বায়ু বিভাগ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা পরে জয়েন করেছো বা ব্যাপার, তারা হচ্ছে একটু রেকর্ডিংয়ের দেখে নিও, ওভারলুক করে দেখে নিও, অসুবিধা। কোন 4 নাম্বার? কাজ 4 নাম্বার? শ্বসন বিরতি। এই যে শ্বসন বিরতি, অ্যাপনিয়া, নিঃশ্বাস ক্রিয়ার মধ্যে সাময়িক বিরতি শ্বসন বিরতি বলা হয়। হয়েছে? চলো তাহলে আজকে এতটাই।